হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, তোমরা গল্প শোনার জন্য একেবারে সঠিক জায়গায় এসে পড়েছ। আমাদের এই গল্প এক্স ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত 9টায় নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তাড়াতাড়ি। বেল আইকন অন না করলে ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক। গ্রীষ্মের শেষ দিকের বিকেল। গ্রামের ওপারের আকাশে তখন মেঘ জমে আছে। দূরে বিলে ধান কাটা শেষ হয়েছে, বাতাসে শুকনো খড়ের গন্ধ ভেসে আসছে। সেই গন্ধের সাথে এক অদ্ভুত শান্তি, আবার কেমন জানি এক রোমাঞ্চ মিশে আছে। আমি দাঁড়িয়েছিলাম নদীর ঘাটে, পায়ে ঠান্ডা কাদার ছোঁয়া, চোখে নদীর কালো জলরঙের ঢেউ। আমার নাম নৌশাদ। বয়স এইমাত্র 22-এ পা দিল। গ্রামের ছেলে, কিন্তু শহরে পড়াশোনা করি। আজ সপ্তাহান্তে বাড়ি ফিরেছি। গ্রামের বাতাসে সেই শৈশবের গন্ধ, সেই নির্ভেজাল হাসি, যা শহরে পাই না। ঠিক তখনই ঘাটের বাঁশের সিঁড়ি বেয়ে নেমে এলো এক মেয়ে। হাতে কলস, পায়ে রূপোর নুপুরের টুংটাং শব্দ, সাদা সালোয়ার কামিজে লাল ওড়না উঠছে বাতাসে। তার মুখটা সূর্যাস্তের আলো যেন আরও উজ্জ্বল লাগছিল। কপালের সিঁদুর দেখে বুঝলাম এ মেয়েটা বিবাহিতা। মেয়েটি আমাকে দেখে থেমে গেল এক মুহূর্তের জন্য। তারপর হালকা হাসি দিয়ে বলল, আপনি নৌশাদ ভাই তো? শহর থেকে এসেছেন? আমি একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম জানেন কিভাবে? সে মুচকি হেসে কলসটা জলে ডুবিয়ে দিল। আপনার মা প্রায় আপনার কথা বলেন। আমি পাশের বাড়ির বউ, নাম রেশমা গু। রেশমা নামটার মধ্যে একটা নরম, মোলায়েম স্পর্শ আছে। আমি তাকিয়ে রইলাম, তার চোখে নদীর জলরঙের মতো গভীরতা। কলস ভরে সে যখন উঠছিল তখন হঠাৎ পিছলে গেল। আমি তাড়াতাড়ি হাত বাড়িয়ে ধরলাম। তার নরম হাতের উষ্ণতা আমার হাতে গিয়ে লাগল, আর বুকের ভেতর হঠাৎ যেন ঝড় বইতে লাগল। সে একটু হেসে বলল, আপনার হাতে ভালো শক্তি আছে নৌশাদ ভাই, না হলে আজ আমি নদীতে পড়ে যেতাম গু। আমি ঠাট্টা করে বললাম, আপনাকে পড়তে দেওয়া যায় নাকি? রেশমার চোখে যেন এক মুহূর্তের জন্য অন্যরকম ঝিলিক দেখা দিল, কিন্তু সে কিছু না বলে হাঁটতে লাগল। আমি তাকিয়ে রইলাম, লাল ওড়নাটা বাতাসে উড়ে যাচ্ছে, পায়ের নুপুরের শব্দ মিলিয়ে যাচ্ছে। সেই সন্ধ্যায় বাড়ির উঠোনে বসে আছি, মা গল্প করছিল। হঠাৎ দেখি রেশমা আমাদের উঠোনে এসে দাঁড়িয়েছে, হাতে এক থালা ভরা পাকা আম। খালাম্মা, এই আমগুলো আমাদের বাগানের, আপনাদের জন্য এনেছি গু। আমার মা খুশি হয়ে আম নিলেন, আর আমি চুপচাপ রেশমার দিকে তাকিয়ে রইলাম। ও যেন বুঝতে পারছিল আমার চোখের ভাষা। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি আবার শহরে চলে যাবেন তো? আমি বললাম, হ্যাঁ, 2 দিন পরেই। সে মাথা নিচু করল, যেন কথাটা শুনতে চাইছিল না। তারপর হাসি দিয়ে বলল, তাহলে এই 2 দিন গ্রামের বাতাসে মিশে নিন, নইলে শহরের ধুলো আবার মন ভারী হয়ে যাবে গু। রেশমার এই কথাগুলো আমার মনে কেমন যেন একটা আলোড়ন তুলল। আমি জানি সে অন্যের স্ত্রী, তবুও মন বলে এই 2 দিনে কিছু একটা বদলে যাবে। পরদিন সকালে মোরগ ডাকার আগেই ঘুম ভেঙে গেল। জানালার বাইরে আকাশ ফিকে নীল, দূরে কুয়াশার চাদরে ঢাকা মাঠ। আমি বিছানা ছেড়ে উঠোনে এলাম, মা তখন গরুকে খড় দিচ্ছেন। হঠাৎ চোখে পড়ল, নদীর দিকে যাচ্ছে রেশমা। হাতে কালো মাটির কলস, পায়ে সেই রূপোর নুপুর। মনে হলো এই ভোরবেলায় নদীর ঘাটটা কেমন যেন শুধুই ওর জন্য তৈরি। আমি নিঃশব্দে পিছু নিলাম। দূরে বাঁশের ঝোপ পেরিয়ে ঘাটের সিঁড়িতে বসে পড়ল রেশমা। ও কলস নামিয়ে পা জলে ছুঁইয়ে দিল, তারপর আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবতে লাগল। আমি কাছে গিয়ে হেসে বললাম, ভোরে ভোরে নদী দেখতে আসেন নাকি কেউ অপেক্ষা করছে এখানে? ও চমকে আমার দিকে তাকালো, তারপর ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, আপনি তো চুপি চুপি অনুসরণ করছেন নৌশাদ ভাই। আমি হেসে বললাম, এটাকে অনুসরণ বলা যায় না, বলা যায় কাকতালীয় দেখাগু। রেশমা জলে হাত ডুবিয়ে ঢেউ তুলতে তুলতে বলল, আপনি শহরে থাকেন, সেখানে কি নদী আছে? আমি মাথা নাড়লাম। নদী আছে, কিন্তু তাতে এই রং নেই, এই গন্ধ নেই, আর এই নীরবতাও নেই গু। ও এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর হঠাৎ জিজ্ঞেস করল, আপনার মনে হয় না নদী অনেকটা মানুষের মতো? আমি অবাক হয়ে বললাম, মানে? ওর চোখে অদ্ভুত এক কোমলতা ফুটে উঠল। নদীরও মন আছে, ও হাসতে পারে, কাঁদতে পারে, আবার কাউকে টেনে রাখতে পারে কি। আমার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল।
মনে হচ্ছিল ও যেন নিজের কথা বলছে কিন্তু নদীর নামে ঢেকে দিচ্ছে। ঠিক তখন ঘাটের ওপাশে কয়েকজন মেয়ে এসে পড়ল। রেশমা তাড়াতাড়ি কলস ভরে উঠে দাঁড়াল। যাওয়ার সময় ফিসফিস করে বলল, বিকেলে আকাশে যদি মেঘ জমে নদীর ধারে আসবেন। তারপর লাল ওড়নাটা উড়িয়ে চলে গেল। বিকেল গড়িয়ে এলো। আকাশে সত্যিই কালো মেঘ জমেছে, বাতাসে কেমন এক গরমঠান্ডা ভাব। আমি নদীর ধারে গিয়ে দাঁড়ালাম। দূরে দেখি রেশমা এসে দাঁড়িয়েছে বড় কাঁঠাল গাছের ছায়ায়। আমি কাছে যেতেই বলল, আপনি এসেছেন, ভাবছিলাম হয়তো আসবেন না গি। আমি হেসে বললাম, আপনি ডাকলে না এসে পারি? রেশমা চুপ করে নদীর দিকে তাকিয়ে থাকল, তারপর বলল, কখনো মনে হয় আমি যেন এই নদীর মতো, চারপাশে সবার জন্য বয়ে যাচ্ছি কিন্তু নিজের জন্য কিছু রাখি না গি। ওর কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। কেবল মনে হচ্ছিল এই মেয়েটির চোখের ভেতরে এমন কিছু আছে যা কাউকে টানে, আগুনের মতো, কিন্তু হাত বাড়ালেই যেন পুড়িয়ে দেয়া। ঠিক তখনই হঠাৎ বজ্রপাত হলো, বৃষ্টি পড়তে শুরু করল। আমরা দুজন কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে গেলাম। রেশমার চুলে, গালে, ওড়নায় জলবিন্দু ঝরছিল, আর বাতাসে মিলেমিশে ছিল এক অদ্ভুত গন্ধ, মাটির সাথে ওর শরীরের উষ্ণতার। আমি চুপ করে ওর দিকে তাকিয়েছিলাম, আর মনে হচ্ছিল এই মুহূর্তটাকে যদি চিরদিনের জন্য ধরে রাখা যেত। বৃষ্টি থামল প্রায় আধ ঘন্টা পরে। আকাশে তখনও মেঘের ভাঁজ, দূরে বজ্রের গম্ভীর গর্জন শোনা যাচ্ছে। নদীর জল ফুলে উঠেছে, স্রোতে কেটে যাচ্ছে ঘাটের পাশের মাটি। কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে আমি আর রেশমা দুজনেই কেমন যেন চুপচাপ। ও হঠাৎ মাটির দিকে তাকিয়ে বলল, আপনার চোখের দিকে বেশি সময় তাকাতে পারি না নৌসাদ ভাই, যেন কিছু একটা পড়ে ফেলব। আমি অবাক হয়ে বললাম, কিসের ভয় আপনার? রেশমা হালকা হেসে বলল, ভয়টা নিজের কাছেই, যেন নদীর স্রোতে ভেসে যাওয়ার মতো। আমি জানি না কেন ওর এই কথাগুলো বুকের ভেতর অদ্ভুত এক শিহরণ তুলল। আমি শুধু বললাম, যদি স্রোতে ভেসে যেতেন আমি আপনাকে ধরে রাখতাম গু। ও কিছু বলল না, শুধু নদীর দিকে তাকিয়ে রইল। দূরে একটা নৌকা যাচ্ছে, মাঝি গুনগুন করে গান গাইছে। সেই গানের সুরে, নদীর ঢেউজে আর বাতাসের গন্ধে মুহূর্তটা কেমন যেন অন্য জগতে নিয়ে যাচ্ছিল। বৃষ্টি থামার পর ঘরে ফেরার পথে হাঁটতে হাঁটতে ও হঠাৎ বলল, আপনি তো মাত্র 2 দিনের জন্য এসেছেন, তাই না? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, কিন্তু এই 2 দিন হয়তো আমার সারা জীবনের মতো মনে থাকবে গু। ওর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু চোখে যেন জমে রইল অগণিত অপ্রকাশিত কথা। সন্ধ্যায় উঠোনে বসে আমি চা খাচ্ছিলাম। মা রান্নাঘরে ব্যস্ত। হঠাৎ দেখি রেশমা উঠোনের গেটের বাইরে দাঁড়িয়ে, হাতে এক কাপড়ে মোড়ানো কিছু। এই নিন, বিকেলের বৃষ্টিতে গাছ থেকে কয়েকটা কাঁঠাল পড়েছে, ভাবলাম আপনাদের দিয়ে আসি। আমি গেট খুলে নিলাম। আপনি এত কষ্ট করে? ও আমার কথা কেটে দিয়ে বলল, কষ্ট কিসের? আপনি তো শহরে চলে গেলে আমার এই গল্পের সঙ্গীও থাকবে না গি। আমি হেসে বললাম, তাহলে এই 2 দিনে যত গল্প হয় সেরে নেবেন। ও এক মুহূর্ত তাকিয়ে রইল আমার চোখে, তারপর মাথা নিচু করে বলল, গল্প শুধু মুখে হয় নাকি? কখনো কখনো চুপ করেও গল্প বলা যায়। ওর কণ্ঠের সেই নরম সুর আর চোখের আড়ালে লুকিয়ে থাকা কিছু আমার বুকের ভেতর আগুনের মতো ছড়িয়ে পড়ল। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্কটা কেবল গল্পে থেমে থাকবে না, কিছু একটা ঘটতে যাচ্ছে। পরদিন দুপুরে আকাশে আবারও হালকা মেঘ জমেছে, গরমের সাথে এক অদ্ভুত গুমট ভাব। বাড়ির উঠোনে বসেছিলাম, ঠিক তখনই রেশমা এলামত করে বলল, আমার সাথে নদীর ধারে যাবেন? আজকে আপনাকে কিছু বলতে চাই। আমি মাথা নেড়ে রাজি হলাম। আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এলাম। বাতাসে পাকা ধানের গন্ধ, চারদিকে কেবল ঝিঙি পোকার ডাক। রেশমা ঘাটের সিঁড়িতে বসল, আমি পাশে বসলাম। ও অনেকক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আপনি জানেন আমার বিয়ে হয়েছে মাত্র 1 বছর হলো, কিন্তু সেই 1 বছরে আমি যা পেয়েছি সেটা সুখ না, বরং একটা খাঁচার মতো জীবন। আমি অবাক হয়ে তাকালাম। আপনার স্বামী? ও হালকা মাথা নাড়ল। তিনি শহরে থাকেন, ব্যবসা করেন, মাসে একবারও আসেন না। ফোনে কথা হয়, কিন্তু সেটা শুধু খোঁজ নেওয়া নয়, বরং আদেশ দেওয়া। কি করব, কাকে দেখব, কোথায় যাব, সব তার নিয়মে বাঁধা। আমি চুপ করে শুনছিলাম। রেশমার কণ্ঠে একরকম ভাঙা সুর ছিল, যেন অনেক কথা বুকের মধ্যে চেপে রেখেছে।
আপনি জানেন নৌশাদ ভাই, আমার শ্বশুর বাড়ি বড়, কিন্তু সেই বাড়ির ভেতরে আমি যেন একা। হাসতে চাইলে কেউ হাসি ফেরায় না, মন খারাপ হলে কেউ খোঁজ নেয় না, শুধু কাজ আর নিয়ম। ওর কথা শুনে আমার বুকের ভেতর কেমন জানি ব্যথা জমে গেল। আমি ধীরে বললাম, আপনি যদি একা বোধ করেন, অন্তত আমি তো আছি কথা বলার জন্য। রেশমা আমার দিকে তাকালো। চোখে হালকা জল জমে আছে, কিন্তু ঠোঁটে হালকা হাসিও। আপনি জানেন, এই কয়েকদিনে আপনার সাথে কথা বলে আমার মনে হয়েছে আমি আবার বাঁচতে শিখছি। বাতাস হঠাৎ জোরে বইতে লাগল। নদীর ঢেউ ঘাটে এসে লাগছিল, আর আকাশে সেই সময় সূর্যের আলো মেঘের ফাঁক দিয়ে পড়ে রেশমার মুখটা যেন আরও উজ্জ্বল করে তুলছিল। আমি বুঝতে পারছিলাম, এই মেয়েটি তার একাকিত্বে আমার উপস্থিতিকে এক অদ্ভুত ভরসা হিসেবে নিচ্ছে। আর আমার মন, সে তো আগে থেকেই এই আলোর টান অনুভব করছে। ফিরে আসার পথে রেশমা ধীরে বলল, কাল ভোরে নদীর ধারে আসবেন তো? আমি আপনাকে আমার একটা গোপন জায়গা দেখাবো। আমি মুচকি হেসে বললাম, আপনি ডাকবেন আর আমি আসব না, এটা হয়? ও হেসে মাথা নিচু করল। ভোরের আগে ঘুম ভাঙল আজ। আকাশ তখনও অন্ধকার, শুধু পূর্ব দিকের আকাশে হালকা কমলা আভা ফুটতে শুরু করেছে। কুয়াশা এত ঘন যে 2 হাত দূরের জিনিসও ঠিকমতো দেখা যাচ্ছে না। আমি চাদর জড়িয়ে বেরিয়ে পড়লাম নদীর দিকে। ঘাটে এসে দেখি রেশমা আগেই দাঁড়িয়ে আছে। গায়ে হালকা নীল শাড়ি, মাথায় সাদা আঁচল, কুয়াশার ভেতর তার মুখটা যেন ফুলের মতো ফুটে আছে। আমাকে দেখে ও মুচকি হাসল। চলুন, আপনাকে আমার গোপন জায়গাটা দেখাই। আমরা নদীর ঘাট থেকে বাঁ দিকের সরু পথ ধরে হাঁটতে লাগলাম। দুপাশে কাশফুলের ঝোপ ভোরের শিশিরে ভিজে আছে। বাতাসে নদীর গন্ধের সাথে মিলেমিশে আছে কাশফুলের মিষ্টি সুবাস। হাঁটতে হাঁটতে একসময় পৌঁছালাম এক ছোট্ট বাঁকের কাছে। সেখানে নদী হঠাৎ চওড়া হয়ে গেছে, কিন্তু পাড়ে কেউ আসে না। চারপাশে বড় বড় শিমুল আর তালগাছ, আর পাখিদের ডাক মিলেমিশে এক স্বপ্নের মতো পরিবেশ। রেশমা ধীরে বলল, এ জায়গায় আমি ছোটবেলা থেকে আসি। যখন মন খারাপ হয় আমি এখানে বসে থাকি। কাউকে বলিনি, শুধু আপনাকে বললাম। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তাহলে আমি ভাগ্যবান। ও হেসে নদীর ধারে বসে পড়ল, পা জলে ছুঁইয়ে ঢেউ তুলতে লাগল। আমি ওর পাশেই বসলাম। কুয়াশা ধীরে ধীরে কেটে যাচ্ছে, সূর্যের আলো পড়ছে নদীর জলে, আর সেই আলো রেশমার চোখ যেন আরও উজ্জ্বল হয়ে উঠছে। ও হঠাৎ বলল, নৌশাদ ভাই, আপনি জানেন এই নদী আমাকে কত কিছু শিখিয়েছে। নদী কখনো থামে না, যতই বাধা আসুক সে এগিয়ে চলে। আমি চাই আমার জীবনও একদিন নদীর মতো হোক, থেমে না থাকা, বাধা ভেঙে এগিয়ে যাওয়া। আমি শান্ত স্বরে বললাম, আপনি যদি চান আমি আপনার সাথে থাকব সেই পথে। রেশমা এক মুহূর্ত আমার চোখের দিকে তাকিয়ে রইল, যেন কিছু বলতে চাইছে কিন্তু ভাষা খুঁজে পাচ্ছে না। বাতাস হালকা বয়ে গেল, ওর আঁচল এসে আমার হাতে ছুঁয়ে গেল। আমি কিছু বললাম না, শুধু মুহূর্তটা ধরে রাখতে চাইলাম। ও ধীরে উঠে দাঁড়িয়ে বলল, চলুন, সূর্য ওঠার আগে ফিরি। এই জায়গা আমাদের গোপন থাকুক। ফিরে আসার সময় আমার মনে হচ্ছিল, আজ থেকে এই গোপন জায়গাটা শুধু নদীর নয়, আমাদের দুজনের হয়ে গেল। গ্রামে আজ বড় অনুষ্ঠান। গ্রামের মসজিদের নতুন মিনার উদ্বোধন আর সাথে মিলাদ মাহফিল। সকাল থেকেই চারপাশে উৎসবের গন্ধ, বাড়ি বাড়ি রান্না হচ্ছে বিরিয়ানি, সেমাই আর পোলাও। আমি সকাল বেলায় মাঠের দিকে যাচ্ছিলাম, হঠাৎ রেশমাকে দেখলাম। সাদাসবুজ শাড়ি, মাথায় হালকা ফুলের মালা, চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। ও আমাকে দেখে মিষ্টি করে বলল, আপনি তো অনুষ্ঠানে যাচ্ছেন, একসাথে চলুন না গি। আমি রাজি হলাম। দুজনে হাঁটতে হাঁটতে অনুষ্ঠানস্থলে পৌঁছালাম। মসজিদের সামনে বড় তাঁবু খাটানো, ভেতরে মাইক বেজে চলছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। অনুষ্ঠান শেষে সবাইকে খাওয়ানোর আয়োজন। আমরা একসাথে বসে খাচ্ছিলাম। আশেপাশের লোকজন গল্প করছে, হাসছে, কিন্তু আমাদের দুজনের মধ্যে যেন এক নীরব স্রোত বইছে, চোখের ভাষা যা শুধু আমরা বুঝি। খাওয়া শেষে গ্রামের কয়েকজন যুবক গান গাইতে লাগল। লোকগানের সুর ভেসে আসছিল। ও নদীর কূলে গি। আমি দেখলাম রেশমা ধীরে ধীরে সুরের সাথে পা দুলাচ্ছে, চোখে একরকম স্বপ্নের ঝিলিক। আমি হেসে বললাম, আপনার মনে হচ্ছে নাচবেন? ও হালকা হাসল। শুধু মনে নয়, ইচ্ছে হচ্ছে, কিন্তু পারবো না, লোকজন আছে গি। গান শেষ হলে সবাই উঠল, কিন্তু রেশমা আমাকে ফিসফিস করে বলল, আপনি আমার সাথে একটু হাঁটবেন?
মাঠের পেছনে একটা পুরনো আমগাছ আছে, সেখানে আজ কেউ যাবে না গিয়ে। আমরা চুপচাপ সরে গেলাম। আমগাছটার নিচে ঠান্ডা ছায়া, চারপাশে কেউ নেই। দূরে শুধু গ্রামের শব্দ ভেসে আসছে। রেশমা গাছের গুড়িতে বসে বলল, আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে। আপনি শুনতে পারেন, আর আমি মনে হয় অনেক কথা বলার মানুষ খুঁজছিলাম গ। আমি শান্ত স্বরে বললাম, আমিও মনে হয় আপনাকে খুঁজছিলাম গ। ও আমার দিকে তাকিয়ে হালকা হাসল। সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়ছিল ওর মুখে, আর সেই মুহূর্তে মনে হচ্ছিল এই দৃশ্য, এই সময় আমি চিরকাল মনে রাখব। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম। শুধু বাতাসের শব্দ আর দূরের হাসির আওয়াজ। আর দুজনের মনে একটাই প্রশ্ন, এটা কি কেবল বন্ধুত্ব, নাকি এর চেয়েও কিছু বেশি? বিকেল তখন গড়িয়ে আসছে। আকাশে হঠাৎ কালো মেঘ জমতে শুরু করল। নদীর ধারে বাতাস জোরে বইছে, গাছের ডালপালা দুলছে, পাখিরা উড়ে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে। আমি মাঠের দিক থেকে ফিরছিলাম, তখন দেখলাম রেশমা বাঁশের সাঁকোর দিকে যাচ্ছে। আমি ডাক দিলাম, এই সময়ে নদীর দিকে যাচ্ছেন কেন? মেঘ দেখছেন না? রেশমা হেসে বলল, আমি একটু নদীর রং দেখতে চাই। ঝড়ের আগে নদী নাকি খুব সুন্দর লাগে কি। আমরা দুজন নদীর ধারে পৌঁছালাম, ঠিক তখনই বাতাস আরও জোরে বইতে লাগল। দূরে বিদ্যুতের আলো চিকচিক করে উঠল, আর সেই সাথে গর্জে উঠল আকাশ। প্রথম বৃষ্টি ফোঁটা গায়ে লাগতেই আমরা বুঝলাম, এখানেই দাঁড়ালে ভিজে একাকার হয়ে যাব। আমি বললাম, চলুন, ওদিকে মাটির ঘর আছে, গিয়ে আশ্রয় নিই গু। আমরা দৌড়ে পৌঁছে গেলাম নদীর পাড়ের এক ছোট্ট ছাউনি ঘরে। ভেতরে অন্ধকার, কিন্তু শুকনো। বৃষ্টি মুহূর্তেই মুষলধারে নেমে এলো, ছাউনির টিনের উপর টপটপ শব্দ যেন হাজারো ঢোলের মতো বাজছে। রেশমা শ্বাস ফেলে বলল, কি সুন্দর গন্ধ। ভেজা মাটি, নদীর হাওয়া, যেন পুরো পৃথিবী নতুন হয়ে গেছে গু। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম, বৃষ্টির ফোঁটা চুলে লেগে আছে, চোখে ঝিলিক। সেই মুহূর্তে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে, শুধু বাইরে ঝড় চলছে আর ভেতরে আমরা দুজন। বজ্রপাত হঠাৎ করে কাছাকাছি পড়তেই রেশমা হালকা চমকে উঠল, আমার হাত আঁকড়ে ধরল। আমি শান্তভাবে বললাম, ভয় পাবেন না, আমি আছি গু। ও ধীরে হাত ছাড়ল না। বাইরে বৃষ্টি যত জোরে পড়ছে, ভেতরে তত নীরবতা ঘন হয়ে আসছে। শুধু একে অপরের শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ঝড় থামতে থামতে সন্ধ্যা নেমে এলো। আমরা ছাউনি থেকে বেরিয়ে এলাম, ভেজা পথ ধরে হাঁটতে লাগলাম। রেশমা হঠাৎ বলল, আজকের দিন আমি ভুলব না গি। আমি মনে মনে ভাবলাম, আমিও ভুলব না, কিন্তু কারণটা হয়তো আলাদা। গ্রামের বার্ষিক মেলা মানে এক উৎসবের রং। চারদিকে রঙিন বাতি, নাগরদোলা, পুতুলের দোকান, মিষ্টির গন্ধে ভরা গলি, আর মানুষের ভিড়। সন্ধ্যার আগেই আমি মেলায় পৌঁছে গেলাম। হাতে গরম চা নিয়ে দাঁড়িয়েছিলাম, তখনই দেখলাম রেশমা মেলার ভেতরে ঢুকছে, সাদালাল পাড়ের শাড়ি, কানে ঝুমকা, মুখে উজ্জ্বল হাসি। আমি এগিয়ে গিয়ে বললাম, আপনি একা এলেন? রেশমা মাথা নেড়ে বলল, না, কাজিনদের সাথে এসেছি। কিন্তু তারা খেলনা কিনতে ব্যস্ত, তাই আমি একটু হাঁটতে বের হয়েছি গু। আমরা একসাথে মেলার ভিড়ের মধ্যে হাঁটতে শুরু করলাম। নাগরদোলার কাছে পৌঁছাতেই রেশমা থমকে দাঁড়াল। আমাকে নাগরদোলায় উঠতে হবে। আমরা চড়ে বসলাম। ধীরে ধীরে নাগরদোলা উপরে উঠতে লাগল, নিচে মেলার আলো ছোট হয়ে আসছে। উপরে পৌঁছে রেশমা নদীর দিকে ইশারা করে বলল, দেখুন, উপরে থেকে নদীটা যেন আয়নার মতো লাগছে গি। আমি শুধু ওর দিকে তাকিয়ে রইলাম। হয়তো নদীও সুন্দর, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে সবচেয়ে সুন্দর ছিল রেশমার হাসি। নামার পর আমরা খেলনা আর মিষ্টির দোকান ঘুরছিলাম। ঠিক তখনই গ্রামের আরেক তরুণ, রফিক, এসে রেশমার সাথে গল্প শুরু করল। তারা পুরনো বন্ধু, হাসিঠাট্টায় বেশ মেতে উঠল। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, কিন্তু ভেতরে কেমন যেন লাগছিল। রেশমার চোখে আনন্দ দেখছিলাম, কিন্তু কেন জানি মনে হচ্ছিল ওর সেই হাসি আমি হারাচ্ছি। রফিক চলে গেলে রেশমা আমার দিকে তাকিয়ে বলল, আপনি এত চুপচাপ কেন? আমি হেসে বললাম, কিছু না, শুধু ভাবছিলাম মেলার ভিড়টা বেশ বড়। রেশমা মুচকি হেসে বলল, ভিড়ের মধ্যেও যে কারো চোখে শুধু একজনকে খোঁজা যায়, তাই না? সেই কথা শুনে আমি থমকে গেলাম। হয়তো রেশমা বুঝতে পেরেছে আমার মনের কথা, অথবা হয়তো ও নিজেই কিছু বলতে চাইছে। মেলার আনন্দ শেষে আমরা দুজনে নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে ফিরছিলাম। চারদিকে মানুষের ভিড় কমে এসেছে, দোকানগুলো একে একে বাতি নিভিয়ে দিচ্ছে।
হঠাৎ করেই পুরো এলাকা অন্ধকারে ঢেকে গেল, বিদ্যুৎ চলে গেছে। দূরে শুধু কয়েকটা কেরোসিনের লণ্ঠনের হলদে আলো দেখা যাচ্ছে। রেশমা থেমে গেল। আহা, এত অন্ধকার, রাস্তা তো দেখা যাচ্ছে না গি। আমি মোবাইল বের করে আলো জ্বালাতে যাচ্ছিলাম, তখনই রেশমা আমার হাত ধরল। আলো দরকার নেই, আপনি আছেন তো গু। আমরা ধীরে ধীরে হাঁটতে লাগলাম। নদীর হাওয়া মুখে লাগছে, অন্ধকারে চারপাশ আরও শান্ত। দূরে শুধু ঝিনি পোকার ডাক আর মাঝে মাঝে জলের ঢেউয়ের শব্দ। রেশমা ধীরে বলল, আপনি কি জানেন আমি সবসময় আপনার সাথে থাকলে নিরাপদ বোধ করি? আমি থেমে ওর দিকে তাকালাম। অন্ধকারে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু সেই কথার উষ্ণতা যেন আমার হৃদয়ে গিয়ে লাগল। আমি নরম স্বরে বললাম, হয়তো আপনার এই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া গু। এক মুহূর্ত নীরবতা। বাতাসে যেন কিছু অনুচ্চারিত কথা ভেসে আছে, যা কেউ মুখে আনছে না, কিন্তু দুজনেই অনুভব করছে। পথের শেষ মাথায় আলো দেখা গেল। আমরা আবার হাঁটা শুরু করলাম, কিন্তু মনে হচ্ছিল সেই অন্ধকারে কাটানো কয়েক মিনিট যেন সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। পরদিন সকালেই গ্রামের চা দোকানে বসে খবর পেলাম, কিছু লোক নাকি আগের রাতের মেলা থেকে ফেরার পথে আমাকে আর রেশমাকে একসাথে দেখেছে। কেউ বলছে আমরা নাকি হাত ধরে হাঁটছিলাম, কেউ আবার আরও বাড়িয়ে বলছে আমরা নাকি নদীর ধারে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। গুজব গ্রামে ছড়াতে সময় লাগল না। দুপুরের মধ্যেই কয়েকজন পরিচিত মুখ কেমন সন্দেহভরা চোখে তাকাতে লাগল। আমি বিরক্ত হলেও চুপ রইলাম। কিন্তু ভাবছিলাম রেশমা এসব শুনলে কিভাবে নেবে। বিকেলে নদীর ধারে গেলাম, দেখলাম রেশমা বসে আছে। ওর চোখে কেমন একটা চিন্তার ছাপ। আমি ধীরে কাছে গিয়ে বললাম, সব শুনেছেন? রেশমা ম্লান হাসি দিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমি পাত্তা দেই না। যারা আমাদের চেনে তারা জানে আমরা কি গু। আমি বললাম, তবুও আপনার নামে কেউ কিছু বাজে কথা বলুক, এটা আমি সহ্য করতে পারি না গি। রেশমা আমার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে একদিন ওরা সত্যিটা জেনে যাবে গু। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সত্যি মানে? রেশমা এক মুহূর্ত নীরব থেকে বলল, যে আমি আপনাকে পছন্দ করি। হয়তো তার চেয়েও বেশি কিছু গু। আমার মনে হলো চারপাশের সব শব্দ থেমে গেছে, শুধু নদীর হাওয়া আর রেশমার সেই স্বীকারোক্তি। আমি ধীরে উত্তর দিলাম, আমিও অনেক দিন ধরে আপনাকে বলতে চাচ্ছিলাম, কিন্তু সাহস পাইনি গি। রেশমা হেসে বলল, তাহলে সাহস পাওয়ার দরকার নেই, কারণ আমি আগে বলে ফেলেছি গি। সেই মুহূর্তে মনে হচ্ছিল গ্রামের সব গুজব, সব কথা, সবই যেন তুচ্ছ। রেশমার স্বীকারোক্তির পরের কয়েকদিন যেন স্বপ্নের মতো কেটে গেল। আমরা যখনই দেখা করতাম, কথার ফাঁকে অজান্তেই একরকম হাসি ফুটে উঠত দুজনের মুখে। কিন্তু গ্রামের গুজব থামল না, বরং এবার তা পৌঁছে গেল আমাদের পরিবারের বড়দের কানে। এক সন্ধ্যায় বাড়ি ফিরতেই মা ডাক দিলেন, নওশাদ, তোমার সাথে কথা আছে কি? আমি বুঝতে পারছিলাম বিষয়টা কি হতে পারে। বসতেই মা গম্ভীর স্বরে বলল, গ্রামে অনেক কথা উঠেছে তোমাকে নিয়ে। রেশমা ভালো মেয়ে, কিন্তু এমনভাবে নাম জড়ানো ঠিক না। তুমি কি ভাবছ? আমি কিছু বলার আগেই বাবা বলল, যদি সত্যিই ওকে পছন্দ করো তাহলে আমাদের জানাও। লুকিয়ে কিছু করার প্রয়োজন নেই গিউ। আমার মনে হলো বুকের ভেতর একটা ভারী বোঝা হালকা হয়ে গেল। আমি শান্তভাবে বললাম, হ্যাঁ, আমি রেশমাকে পছন্দ করি। আমি চাই তাকে বিয়ে করতে গু। বাবা মা একে অপরের দিকে তাকালেন। মা ধীরে বলল, তাহলে কালই রেশমার বাড়িতে যাই, তাদের মতামত শুনি গি। সেই রাতটা আমার ঘুম এলো না। জানালা দিয়ে চাঁদের আলো পড়ছিল, আর আমি ভাবছিলাম আগামীকাল হয়তো আমাদের সম্পর্কের জন্য সবচেয়ে বড় দিন হতে চলেছে। পরদিন সকালেই আমরা প্রস্তাব নিয়ে রেশমাদের বাড়ির দিকে রওনা দিলাম। বাবা, মা, আমি, তিনজন। হাতে মিষ্টির বাক্স, মনে দোয়া আর একরাশ আশা। রেশমাদের বাড়ি ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। উঠোনে শিউলি ফুল ঝরে আছে, চারদিকে গন্ধ ছড়িয়ে দিয়েছে। আমরা বসতেই রেশমার বাবা হাসি মুখে অভ্যর্থনা করলেন, আসুন আসুন, কি খবর? বাবা সরাসরি বিশ্বাসটা তুললেন, আপনার মেয়েকে আমরা খুব পছন্দ করি। নওশাদও তাকে ভালোবাসে। তাই আজ আমরা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিতে এসেছি গু। কথা শোনার পর রেশমার বাবা কিছুক্ষণ চুপ রইলেন। তারপর গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমি জানতাম এদিন আসবেই। কিন্তু একটা কথা আছে গি। আমাদের সবার চোখ কৌতূহলে বড় হয়ে গেল।
তিনি ধীরে বললেন, রেশমার জন্য কিছুদিন আগে অন্য জায়গা থেকে প্রস্তাব এসেছে। আমার ছোট ভাইয়ের কাছের মানুষ। তারা রাজি হলে আমি না বলতে পারবো না গি। আমার বুক ধক করে উঠল। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু রেশমা কি রাজি? রেশমার বাবা একটু অস্বস্তি নিয়ে উত্তর দিলেন, ও কিছু বলেনি। হয়তো পরিবারের ইচ্ছাই মেনে নেবে গি। আমি জানি রেশমা কারো চাপে সিদ্ধান্ত নেবে না, কিন্তু এই পরিস্থিতি আমাদের জন্য নতুন এক ঝড় নিয়ে এলো। সেই সন্ধ্যায় বাড়ি ফিরে মনটা ভীষণ ভারী লাগছিল। রেশমার বাবা হয়তো পরিবারের চাপে কিছু বলতে পারছেন না, কিন্তু রেশমা চুপ থাকবে এমনটা আমি বিশ্বাস করছিলাম না। পরের দিন সকালে নদীর ধারে গেলাম। রেশমা আগে থেকেই সেখানে বসেছিল। মুখে শান্ত ভাব, কিন্তু চোখে দৃঢ়তা। আমি কিছু বলার আগেই সে বলল, সব শুনেছি। আর ভাবনা নেই উ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? রেশমা ধীরে বলল, আমি গতরাতেই বাবাকে বলেছি আমি নওশাদকেই বিয়ে করব। অন্য কারো কথা ভাবতেও পারি না গে। আমার বুকের ভেতর যেন ঢেউ খেলল। তুমি কি জানো এতে গ্রামের অনেকে কথা বলবে? রেশমা মুচকি হেসে বলল, গ্রামের মানুষ তো বরাবরই কথা বলে, কিন্তু সারা জীবন যদি নিজের মনকে ঠকাই তাহলে সেটা কি কথা বলার চেয়ে কম কষ্টের হবে? আমি এক মুহূর্ত চুপ করে রইলাম। এই মেয়েটা শুধু সাহসী নয়, নিজের ভালোবাসাকে মর্যাদা দিতে জানে। হঠাৎ পিছন থেকে রেশমার বাবা এলেন। আমাদের দুজনকে একসাথে দেখে তিনি কিছুক্ষণ নীরব রইলেন, তারপর ধীরে বলল, ঠিক আছে, যদি তোমরা এতটাই একে অপরকে চাও আমি আপত্তি করব না গি। সেই মুহূর্তে মনে হচ্ছিল নদীর বাতাস যেন আরও মিষ্টি হয়ে গেছে, আকাশ যেন আরও নীল। বিয়ের দিন সকালেই গ্রামে যেন উৎসবের রং লেগে গেল। চারদিকে লাল, হলুদ, সবুজ কাগজের ফানুস উঠছে, ঢাকের আওয়াজ ভেসে আসছে। আমার বাড়ির উঠোনে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের ভিড়। কেউ পোলাওয়ের হাড়ি নাচছে, কেউ লাল গাঁদা ফুলে সাজাচ্ছে মঞ্চ। মা বারবার এসে বলল, নওশাদ, সময়মতো তৈরি হজো, আজ কিন্তু দেরি চলবে না গি। অন্যদিকে রেশমার বাড়িতেও তুমুল ব্যস্ততা। ওর বান্ধবীরা শাড়ি গুছিয়ে দিচ্ছে, মাথায় ফুল গুজে দিচ্ছে। রেশমা পরে আছে গাঢ় লাল শাড়ি, কপালে সোনালি টিপ, দেখে মনে হচ্ছিল যেন রোদ্দুরের মধ্যে ফুটে ওঠা গুলমালতি ফুল। বিয়ের আসরে বসে আমি একসময় বুঝতে পারছিলাম না এ স্বপ্ন নাকি সত্যি। চারপাশে আলো, গান, হাসির শব্দ, সবই যেন একসাথে বাজছে। কাজী সাহেব যখন নাম পড়লেন, রেশমার কণ্ঠ ধীর কিন্তু দৃঢ়। হ্যাঁ, রাজি আছি উ। আমার বুকের ভেতর যেন বাজল এক অদ্ভুত সুর, যা কেবল আমি শুনতে পাচ্ছিলাম। বিয়ের পর গ্রামের মানুষ যারা আগে গুজব রটিয়েছিল তারাও এসে হাসি মুখে আশীর্বাদ দিল। কেউ বলল, তোমরা দুজন একসাথে খুব ভালো লাগছো উ। রাতের শেষে আমরা নদীর ধারে দাঁড়ালাম, যেখানে সব শুরু হয়েছিল। চাঁদের আলো পড়ছে পানির উপর, আর হাওয়া বইছে ধীরে ধীরে। রেশমা হেসে বলল, দেখো, গুজবের নদী পেরিয়ে আমরা আজ সত্যির তীরে এসে দাঁড়িয়েছি গি। আমি উত্তর দিলাম, এবার থেকে আমাদের গল্প কেউ শোনাবে না, আমরাই বাঁচব, আর নদী আমাদের গল্প শুনবে গু। নদীর ঢেউ যেন সম্মতিসূচক মাথা নেড়ে চলতে লাগল। যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে তাহলে পরবর্তী ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন গু। আর বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না গে।